আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকাল আর কেউ মনে করতে চান না যে পাকিস্তান এক সময় 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। কেউ আর একথাও মনে রাখতে আগ্রহী নন যে 2.5 লাখ নারীকে পাকিস্তানিরা ধর্ষণ করেছিল। বরং রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ পাকিস্তান এমন সব বিতর্কিত সম্পর্কে জড়াচ্ছে, এই সম্পর্কের মূল্য আগামী বাংলাদেশকে কড়ায় গন্ডায় চুকাতে হবে, এবং তা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তান কয়েকটি চুক্তি শেষ করেছে, কিন্তু সবচেয়ে বড় যে চুক্তির জন্য পাকিস্তান বাংলাদেশকে চাপ দিচ্ছে তাও হয়ে যাবে শিগগিরই হয়তো। আর সেটি হলে বাংলাদেশের কপালে যে দুঃখ আছে সেটাই আজকে আলোচনার বিষয়। বাংলাদেশের মানুষের একটা অংশ এখন এমন ভাবে পাকিস্তানকে রোমান্টিসাইজ করছে যেন পাকিস্তান বাংলাদেশের বহুদিনের বিশ্বস্ত বন্ধু, অথচ বাস্তবতা হলো পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ভারত বিরোধিতা এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই এখন তারা বাংলাদেশের ভেতরে নতুন করে প্রবেশের সুযোগের চেষ্টা করছে বা সুযোগ খুঁজছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো ইউনূস সরকারের সময় থেকে শুরু হওয়া এই পাকিস্তানমুখী নিরাপত্তা যোগাযোগ এখন তারেক রহমানের এই বর্ধিত সরকারের সময়ও আরো গভীর হচ্ছে। 10 বছরের গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির খবরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ গোয়েন্দা তথ্য মানে শুধু মাদক পাচার বা সন্ত্রাস বিরোধী সহযোগিতা নয়। এর অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামো, সীমান্ত পরিস্থিতি, সামরিক সক্ষমতা, অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা, এমনকি কৌশলগত যোগাযোগ ব্যবস্থার ভেতরে পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হওয়া। পাকিস্তানের আইএসআই কি ধরনের সংস্থা সেটা বাংলাদেশের মানুষের নতুন করে জানার দরকার নেই। আফগানিস্তান থেকে কাশ্মীর, পাঞ্জাব থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদ, প্রক্সি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ এই আইএসআই এর বিরুদ্ধে বহু দশক ধরেই রয়েছে, এবং বাংলাদেশ তার বহু বড় শিকার, সেটা আপনারা জানেন। তাহলে আপনি প্রশ্ন করুন যে বাংলাদেশ এই খেলায় নামছে কেন? কারণ একদিকে ভারতের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, অন্যদিকে চীন পাকিস্তান বলয়ের সঙ্গে নতুন সমীকরণ গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা পাকিস্তান বা আফগানিস্তান নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে ভারতকে বাদ দিয়ে নিরাপত্তা, বাণিজ্য, ট্রানজিট, বিদ্যুৎ কিংবা সীমান্ত রাজনীতি কোনোটাই পরিচালনা করা সম্ভব নয়। এটা বাস্তবতা, এটাকে আপনাকে মানতে হবে। এখানেই সবচেয়ে বড় বিপদ। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক এবং গোয়েন্দা চুক্তিতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তাহলে ভারত কখনোই বাংলাদেশকে আগের মতো কৌশলগত আস্থার জায়গায় রাখবে না। সবচেয়ে বড় আঘাতটি আসবে আসলে পানি রাজনীতিতে। গঙ্গার পানির চুক্তির মেয়াদ এবছর শেষ হচ্ছে। ফারাক্কা ইস্যু এমনিতেই বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে ভয়াবহ পানি সংকট, কৃষিতে বিপর্যয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরুকরণ, নদীর নাব্যতা, ধ্বংস সবকিছুই এই ফারাক্কার সঙ্গে সম্পর্কিত। এখন যদি দিল্লি মনে করে যে ঢাকা ইসলামাবাদের নিরাপত্তা বলয়ে ঢুকে যাচ্ছে এবং আইএসআই কে নিয়ে এসে বাংলাদেশে ভারত বিরোধী ফ্রন্ট খুলছে, তাহলে গঙ্গা চুক্তি নবায়নে ভারত কেন রাজনৈতিক ছাড় দেবে আমাকে বলুন? বরং ভারত ইতিমধ্যেই নতুন ফর্মুলার কথা বলছে। বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা এটাকে অযৌক্তিক বলছেন। এর মানে পরিষ্কার, দিল্লি চাপ তৈরি করছে, কারণ রাষ্ট্রনীতি আবেগ দিয়ে চলে না। ভারত সবসময় তার নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেবে, এবং তারা ধরেই নেবে যে বাংলাদেশকে কেন্দ্র করে তার শত্রু রাষ্ট্র পাকিস্তান যদি ভারত বিরোধী ফ্রন্ট খোলে, তাহলে সেটা হবে ভয়ঙ্কর। 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা তো ভয়াবহ ছিল। তারপর থেকে ভারত একদম নিরবচ্ছিন্ন একটা নিরাপত্তা পেয়ে এসেছে। বাংলাদেশকে ঘিরে কোন রকম ভারত বিরোধী তৎপরতাকে প্রশ্রয় দেয়নি আওয়ামী লীগ সরকার, কিন্তু ইউনূস সরকার এসে তো ফ্ল্যাট গেট ওপেন করে দিয়েছে। বাংলাদেশ আবার হয়ে উঠছে ভারত বিরোধী তৎপরতার সবচেয়ে বড় হাব। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক সমঝোতায় যায়, তাহলে ভারতও তার জবাব দেবে, স্বাভাবিক। আরেকটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে তথাকথিত যৌথ নিরাপত্তা চুক্তির আলোচনা। ন্যাটোর আদলে যদি এমন চুক্তি হয় যেখানে এক দেশের উপর হামলা মানে উভয় দেশের উপর হামলা, তাহলে বাংলাদেশ কার্যত পাকিস্তানের আঞ্চলিক সংঘাতের অংশ হয়ে যাবে। ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, কার পক্ষে দাঁড়াবে বলুন? বাংলাদেশের সেনাবাহিনী কি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে? বাংলাদেশের মাটি কি দক্ষিণ এশিয়ার নতুন প্রক্সি সংঘাতের
ফ্রন্টলাইন হবে? আরো উদ্বেগের বিষয় হলো এসব আলোচনা জনগণের অগোচরে চলছে। সংসদে কথা হচ্ছে না, কারণ সংসদে জামায়াত, শিবির আর এনসিপি আছে। তারা তো পাকিস্তানি। গণতান্ত্রিক বিতর্ক নেই, জাতীয় ঐক্যমত্য নেই, অথচ এমন সব চুক্তির প্রভাব কয়েক প্রজন্ম ধরে বহন করবে বাংলাদেশ, সেগুলোই পাকিস্তানের সঙ্গে করতে যাচ্ছে বাংলাদেশ। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে JF-17 যুদ্ধ বিমান কেনার আলোচনা। পাকিস্তান এখন মরিয়া হয়ে অস্ত্র রপ্তানি বাড়াতে চায়। ইতিমধ্যে এই যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছে কি হয়নি তার আগেই বিমানের যন্ত্রাংশ পাঠিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে গিয়ে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তান এটা কেন করছে? কারণ তাদের অর্থনীতির ভয়াবহ সংকটে আছে। IMF এর ঋণে চলা একটি রাষ্ট্র এখন বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনীতি বাঁচানোর স্বপ্ন দেখছে এবং পাকিস্তানের রাজনীতিবিদরা সেটা বলছে যে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করলে IMF এর ঋণ তাদের দরকার হবে না। প্রশ্ন হলো, বাংলাদেশের কি সত্যি পাকিস্তানি যুদ্ধ বিমান দরকার কিনা? কিসের জন্য দরকার? কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? নাকি এটি মূলত ভূরাজনৈতিক অবস্থান বদলের প্রতীক হিসাবে বাংলাদেশিরা করতে চাচ্ছে? আরেকটি বাস্তবতা দেখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে অর্থনৈতিক অগ্রগতি করেছে সেটি পাকিস্তান পারেনি। মাথাপিছু আয়, রপ্তানি, গড় আয়ু, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, প্রায় সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে বহু আগেই পেছনে ফেলেছে। যে পাকিস্তান একসময় বাঙালিকে বোঝা বলেছিল, আজ সেই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক চায়, কারণ তারা জানে বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। কিন্তু বাংলাদেশের প্রশ্ন হওয়া উচিত ছিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে আমরা কি পাচ্ছি? বিনিয়োগ পাচ্ছি? পাকিস্তানের সে ক্ষমতাই নাই বাংলাদেশে বিনিয়োগ করার। বাণিজ্য হবে না, পাকিস্তানের তো ক্রয় ক্ষমতা নাই, কি কিনবে বাংলাদেশের কাছ থেকে? প্রযুক্তি পাচ্ছি? পাকিস্তানের কি প্রযুক্তি আছে? মানে এহসানুল হক মিলন যে নতুন লাফারু শিক্ষামন্ত্রী, উনি লাফিয়ে লাফিয়ে চলেন, সেই লাফারু শিক্ষামন্ত্রী বলছেন যে পাকিস্তান নাকি শিক্ষায় বিপ্লব করে ফেলেছে, অথচ বাজেট কাট থেকে শুরু করে পাকিস্তানের শিক্ষার অবস্থা ভয়াবহ। সেখানে নাকি বাংলাদেশের ছাত্রদেরকে পাঠানো হচ্ছে বৃত্তি দিয়ে। ভাবুন একবার, জঙ্গি হয়ে ফেরত আসার জন্য। জ্বালানি নিরাপত্তা, পাকিস্তানের নিজেরই অর্ধেক দেশ অন্ধকারে, তারা দেবে আমাদেরকে নিরাপত্তা? কিভাবে দেবে? তাহলে কি পাচ্ছি? ভারতের সন্দেহ, আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা ঝুঁকি, সম্ভাব্য কূটনৈতিক চাপ আর গাদা গাদা জঙ্গিদের আগমন পাকিস্তান থেকে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এই রাজনীতিটা খুব সাংঘর্ষিক। যে রাষ্ট্র 1971 সালে পাকিস্তানি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জন্ম নিয়েছে, সেই রাষ্ট্রের নিরাপত্তা অবকাঠামোর ভিতর ISI ঘনিষ্ঠ প্রভাব ঢুকে পড়া কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাগত ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করানো। আজ যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত ভারসাম্য বলছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা আসলে ভারত। সীমান্ত, নদী, বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, আঞ্চলিক যোগাযোগ সবকিছুতেই ভারত অপরিহার্য। কাজেই পাকিস্তানের সঙ্গে গভীর সামরিক এবং গোয়েন্দা চুক্তি করে ভারতের সঙ্গে আগের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে, এমনটা ভাবা আপনার কাছে হাস্যকর। আমার কাছে তো বটেই। এবং খুব শিশুসুলভ সরল যারা, তারা মনে করছেন এটা। আর এই কারণে আমি বলতে চাইছি যে পাকিস্তানের সঙ্গে চুক্তি হলে ভারতের সঙ্গে আসলে কোনো চুক্তি হবে না। বিশেষ করে ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি কিংবা আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ তখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়বে। আর এর খেসারত দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। নদী শুকাবে বাংলাদেশের, কৃষি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের, কূটনৈতিক চাপ বাড়বে বাংলাদেশের উপর। রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়, রাষ্ট্র পরিচালনা আসলে কৌশলের বিষয়। পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে চাপ দেওয়ার খেলায় নামলে শেষ পর্যন্ত বাংলাদেশি দুই পরাশক্তির সংঘর্ষের মাঝখানে আটকা পড়বে। ভারত পাকিস্তান মানে ঘষাঘষি করবে, মাঝখানে বাংলাদেশ পিষা মরবে। ওই যে পাটা পুতার মরিচের ব্যাপারটা। আর ইতিহাস বলে, ছোট্ট রাষ্ট্র যখন বড় শক্তিগুলোর প্রক্সি খেলায় জড়িয়ে পড়ে, তখন সবচেয়ে বড় ক্ষতিটা হয় সেই ছোট রাষ্ট্রের। আজকের এই ভূ রাজনৈতিক ইউটার্ন কোনো মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী ভারসাম্য নয়, এটি হলো সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত।
যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামী, এনসিপি, শিবির তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অবৈধ ইউনূস সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের বিএনপি সরকার দেশের ভবিষ্যৎকে একদম খাদের কিনারায় নিয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে এই ধরনের আত্মঘাতী সামরিক এবং কৌশলগত চুক্তি যদি চূড়ান্ত হয়, তবে ভারতের সঙ্গে আমাদের ফারাক্কা চুক্তি তো হবেই না, বরং একটি ভয়াবহ আঞ্চলিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 30 লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে যারা ঘাতক পাকিস্তানের সঙ্গে আলিঙ্গন করছে, তাদের উদ্দেশ্য সৎ আপনার মনে হয়? ইতিহাস বিচার করার দরকার নেই, আপনি নিজে চিন্তা করেন ব্যাপারটা, জানিয়েন কমেন্টে। ঠিক কেন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে কোনো আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি চলছে কিনা, এবং সেই গুপ্তচর জুবায়েদ জিন নামের এই লোক, যিনি বলছেন শেখ হাসিনার প্রোটোকল অফিসার, কালবেলা বলছে কোনোদিন প্রোটোকল অফিসার ছিলেন না, যিনি কিনা এনএসআই এর এক ডিজির মাধ্যমে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন দিল্লিতে, এবং যিনি কিনা অবৈধ পরিচয়ে দিল্লিতে আছেন বলে কালবেলা লিখছে, এবং যিনি কিনা বলেন যে তিনি নৌবাহিনী থেকে এক রকমের স্বেচ্ছা অবসরে গিয়েছেন, যেটাকেও মিথ্যা বলছে কালবেলা। এই পুরো প্লটটা যে কালবেলা প্রকাশ করলো, তার পেছনে সরকারের কি উদ্দেশ্য থাকতে পারে? বাংলাদেশের আলোচিত দৈনিক কালবেলা, যেই পত্রিকাটি 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে মালিকানার বদল যেসব চলছে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে, বা যে দখল বদল হচ্ছে, তার ধারাবাহিকতায় তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন, বিশ্বাসভাজন, তার একান্ত ঘনিষ্ঠ এবং তার এক সময়কার সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপুর মালিকানাধীন, যেই নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন, এখন জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করছেন, তার মালিকানাধীন দৈনিক কালবেলা এমন একটি খবর প্রকাশ করেছে যেটিকে তারা তাদের নিজেদের অনুসন্ধান হিসেবে দাবি করছে, এবং যেই খবরটিতে তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়াদিল্লিতে একটা আন্তর্জাতিক গোয়েন্দাগিরি চলছে, এবং সেখানে ভারত থেকে তুরস্ক এবং পাকিস্তানকে শেখ হাসিনার বিষয়ে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে একটা গোয়েন্দা চক্রের খবর পেয়েছে কালবেলা পত্রিকা। পত্রিকাটির শিরোনাম করেছে শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দাগিরি, নেপথ্যে জুবায়েদ। পত্রিকাটির একজন রিপোর্টার জাফর আহমেদ, তার বাইলাইনে এই খবরটি ছাপা হয়েছে। বিএনপির এমপি নুরুদ্দিন আহমেদ অপুর পত্রিকা, যেই পত্রিকাটি তারেক রহমানের এত ঘনিষ্ঠ এক আস্থাভাজন বিএনপির প্রভাবশালী এমপির, মানে তারেক রহমান 25শে ডিসেম্বর ঢাকায় ফিরবার পর থেকে যারা তারেক রহমানের সকল ভ্রমণ, সফর, জনসভায় বক্তৃতা দান, যে কোনো প্রকাশ্য স্থানে তারেক রহমানের অবস্থান এক রকমের ফলো করেন, তাকে অনুসরণ করছেন, তার বিভিন্ন ভিডিও দেখছেন, নিশ্চিতভাবে তারা নুরুদ্দিন আহমেদ অপুর চেহারা চিনতে পারবেন, কারণ নুরুদ্দিন আহমেদ অপু একেবারে তারেক রহমান বিমান থেকে নেমে নাগরিক সম্বর্ধনা স্থলে যাবার পর থেকেই তাকে এক রকমের ঘিরে রেখেছিলেন এবং তারেক রহমানকে এক রকমের সুরক্ষা দিয়ে আসছেন। মানে এতটাই ঘনিষ্ঠ তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু তারেক রহমানের। প্রধানমন্ত্রীর এই ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তির পত্রিকা দৈনিক কালবেলা কেন এমন একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলো, যেখানে তারা বলছে শেখ হাসিনাকে ঘিরে ফের সক্রিয় আন্তর্জাতিক চক্র এবং ষড়যন্ত্র। পত্রিকাটি লিখছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক একটি গোষ্ঠীর গোয়েন্দাগিরি। অদৃশ্য সেই খেলায় দারুণভাবে তৎপর বাংলাদেশি রহস্যময় এক যুবক, আন্তর্জাতিক চক্রের নেপথ্যে থাকা সেই যুবক চাকুরিচ্যুত একজন নৌ কর্মকর্তা। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন অনেকটা নাটকীয়ভাবে। এই সুযোগ মিলেছে দেশের অন্যতম একটি গোয়েন্দা সংস্থার সাবেক এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে। দিল্লি ও ভারতের বিভিন্ন জায়গা থেকে সেই যুবক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের স্পর্শকাতর নানা তথ্য সংগ্রহ করছেন। সেসব তথ্য নিয়ে তিনি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সংযোগের এক অদৃশ্য জাল বুনে চলেছেন। কালবেলা তারপর সেই যুবকের পরিচয় দিচ্ছে। তারা বলছে চাকুরিচ্যুত হলেও নৌবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছে বলে প্রচার চালানো সেই যুবকের নাম মোহাম্মদ জিন জুবায়েদ।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যাকে নানাভাবে ব্যবহার করতেন তৎকালীন একটি গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ডিজি মেজর জেনারেল টি.এম. জুবায়ের। এবং মেজর জেনারেল টি.এম. জুবায়ের আসলে কোন গোয়েন্দা সংস্থার সেটা গুগলে সার্চ দিলে সরাসরি দেখা যায় তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক টি.এম. জুবায়েরের নাম উল্লেখ করে পত্রিকাটি লিখছে যে 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পর সীমান্ত পেরিয়ে বিদেশে পাড়ি জমান দুজনই, মানে এই এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল টি.এম. জুবায়েরের পাশাপাশি মোহাম্মদ জিম জুবায়ের, যিনি কিনা এখন ওই আন্তর্জাতিক গোয়েন্দা চক্র পরিচালনা করছেন নয়াদিল্লিতে শেখ হাসিনার বিরুদ্ধে, এরা দুজনই 5ই আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়েছিলেন। কালবেলা বলছে যে পরে দিল্লিতে এই জিমকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হতে সাহায্য করেন মেজর জেনারেল জুবায়ের। একইভাবে জিম মানে জুবায়ের জিম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও ভাব জমান। জুবায়ের জিমের গোপন তৎপরতায় উঠে আসছে গুপ্তচর বৃত্তি, ভুয়া পরিচয় ব্যবহার আর একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংযোগের অদৃশ্য জাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারা এমনও হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বাংলাদেশকে আরো চাপে ফেলতেই এসব করা হচ্ছে। এরপর কালবেলা যে প্লটটা তুলে ধরেছে সেখানে তারা বলছে যে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার পরিচয়ে এখন এই জুবায়ের জিম, যিনি কিনা শেখ হাসিনার বিরুদ্ধেই আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি পরিচালনা করছেন, তিনি ভারতে অবস্থান করছেন অবৈধভাবে, কিন্তু এই ভুয়া পরিচয়ে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও সখ্য গড়ে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি কখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার প্রোটোকল অফিসার ছিলেন না। একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এটা নিশ্চিত করেছেন বলে কালবেলা এই খবরে লিখছে। তার মানে কালবেলা একেবারে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এই সংবাদটি ছাপাচ্ছে। ঠিক কেন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে কোনো আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি চলছে কিনা এবং সেই গুপ্তচর জুবায়ের জিম নামের এই লোক, যিনি বলছেন শেখ হাসিনার প্রোটোকল অফিসার, কালবেলা বলছে কোনোদিন প্রোটোকল অফিসার ছিলেন না, যিনি কিনা এনএসআই এর এক ডিজির মাধ্যমে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন দিল্লিতে, এবং যিনি কিনা অবৈধ পরিচয়ে দিল্লিতে আছেন বলে কালবেলা লিখছে, এবং যিনি কিনা বলেন যে তিনি নৌবাহিনী থেকে একরকম স্বেচ্ছা অবসরে গিয়েছেন, যেটাকেও মিথ্যা বলছে কালবেলা। এই পুরো প্লটটা যে কালবেলা প্রকাশ করলো তার পেছনে সরকারের কি উদ্দেশ্য থাকতে পারে? মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এতটা ঘনিষ্ঠ একজন ব্যক্তির প্রকাশিত দৈনিকে যখন এই খবরটি বের হচ্ছে তখন তো এই প্রশ্ন না করে কোনো উপায় থাকে না। কারণ নুরুদ্দিন আহমেদ অপু বর্তমান জাতীয় সংসদের হুইপ এবং শরীয়তপুর 3 আসনের এমপি, তিনি কিন্তু 2019 সাল থেকে কারাবন্দী ছিলেন শেখ হাসিনার আমলে। 2018 সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এই শরীয়তপুর 3 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তারপর তাকে একটা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2019 থেকে আটক রাখা হয়। 2024 সালের নভেম্বরে এসে অবশেষে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির এই নেতা কারাগার থেকে মুক্ত হন। আর 2025-এর ফেব্রুয়ারিতে এসেই তিনি কালবেলার মালিকানা দখলে নেন। মানে সারা বাংলাদেশ জুড়েই 2024-এর আগস্টের পর থেকে সংবাদ মাধ্যমগুলোর মালিকানা পরিবর্তনের যে ধারাবাহিকতা, তারই অংশ হিসেবে বিএনপি এই কালবেলাকে তাদের একরকমের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাজেই ভাববার কোনো কারণ নাই যে পত্রিকাটি খুব স্বাধীনভাবে এইরকম একটি স্পর্শকাতর খবর প্রকাশ করে দিল। শেখ হাসিনা দিল্লিতে কতটা নিরাপদ আছেন এই নিয়ে এই পত্রিকাটির এই বিশেষ উদ্বেগের কারণ কি? কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা আলোচিত ব্যক্তি, তিনি শেখ হাসিনার আমল থেকেই কালবেলা পত্রিকাটি সম্পাদনা করে আসছেন। কালবেলা পত্রিকার প্রকাশক ছিলেন এই সন্তোষ শর্মাই, যিনি বাংলাদেশের পূজা উদযাপন পরিষদেরও একজন শীর্ষস্থানীয় নেতা। 2025-এর ফেব্রুয়ারিতে যখন নুরুদ্দিন আহমেদ অপুকে কালবেলার প্রকাশনা বা মালিকানাটা দিয়ে দিতে হয়েছে সন্তোষ শর্মাকে,
তিনি কিন্তু সম্পাদনার দায়িত্বটা তারপরেও ছাড়েন নাই। এখনো কালবেলার প্রিন্টার্স লাইনে স্পষ্টতই লেখা আছে যে সন্তোষ শর্মা সম্পাদক এবং নুরুদ্দিন আহমেদ অপু এই পত্রিকাটির প্রকাশক। সন্তোষ শর্মা হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিনা আবার জামায়াতের সমাবেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন 2025-এর এপ্রিল মাসে। মানে শেখ হাসিনার আমলের সম্পাদক, যিনি তার সম্পাদনার অধিকারটা এখনো দখলে রাখতে পেরেছেন, এর মধ্যে মালিকানা বিএনপিকে হস্তান্তর করেছেন, আর জামায়াতের সমাবেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা 2025 সালের এপ্রিল মাসে। তো এহেন পত্রিকায় এই যে শেখ হাসিনার বিরুদ্ধে গোয়েন্দাগিরির প্লট ফাঁস এবং তার আগে এই পত্রিকার নিজস্ব অনুসন্ধান পরিচালনা, এই খবরটি প্রকাশের আগে, সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। পত্রিকাটি লিখছে, কালবেলা বলছে, অভিযোগ পাওয়া গেছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস NIO, তুর্কি ভাষায় যা সংক্ষেপে MIT নামে পরিচিত, এবং পাকিস্তানের ISI, এদের কাছে এই জুবায়েদ জিম শেখ হাসিনা সম্পর্কে স্পর্শকাতর অবাস্তব সব তথ্য তুলে ধরছেন। একই সঙ্গে দলীয় পরিচয় ও প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণারও ভুরি ভুরি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন পর্যায়ে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছে কালবেলা। একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এটা নিশ্চিত করেছেন যে মূলত এই যে জুবায়েদ জিম, তিনি একজন গুপ্তচর এবং প্রতারক। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে তিনি প্রতারণা করেছেন এবং বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছেন। জিম বিশাল একটি আন্তর্জাতিক গোয়েন্দা জালের একটি অংশ বলে কালবেলা ধারণা করছে বলে পত্রিকাটি তার রিপোর্টে লিখেছেন। এবং রিপোর্টে পত্রিকাটি বলছে, কালবেলা বলছে, শেখ হাসিনার কাছাকাছি আছেন এমন অন্য বাংলাদেশির মাধ্যমেও জিম তথ্য সংগ্রহ করতে পারেন। সংশ্লিষ্ট সূত্র এবং কালবেলার অনুসন্ধান অনুযায়ী জুবায়েদ জিমের পাসপোর্ট নম্বরও প্রকাশ করেছে কালবেলা, এবং তারা বলছে যে পাঞ্জাব ইউনিভার্সিটিতে তিনি ফরেনসিক সায়েন্স বিভাগে PhD ডিগ্রি অর্জন করেছেন। ভারতে যাওয়ার আগে গত ডিসেম্বর মাসে শেষবারের মতো তিনি বাবা মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি গাইবান্ধা যান। এরপর তাকে আর সেখানে দেখা যায়নি। কালবেলা এমনকি জিমের বাবার সঙ্গেও কথা বলেছেন, এবং কালবেলাকে বিভিন্ন সূত্র বলছে বলে কালবেলা দাবি করছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ফের আন্তর্জাতিক তৎপরতা চলছে ভারতের দিল্লিতে। এর পেছনে রয়েছে তুরস্কের গোয়েন্দা MIT ও পাকিস্তানের ISI। গোপনে নজরদারি করে নতুনভাবে নানা ষড়যন্ত্রমূলক তৎপরতার চেষ্টা করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও পাচার করতে তাদের হয়ে নয়াদিল্লিতে মাঠ পর্যায়ে কাজ করছেন জুবায়েদ জিম। তবে এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক রয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। কালবেলা তার অনুসন্ধানে তার মানে এই জুবায়েদ জিমের বিষয়ে যে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করছে সে খবরও পেয়েছে, এবং সে খবরটিও তারা তাদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। এবং পত্রিকাটি লিখছে, কালবেলা বলছে, ভারত সরকার বিষয়টিকে কেবল একজন ব্যক্তির অপরাধ হিসেবে দেখছে না, বরং বৃহত্তর জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করছে বলে কূটনৈতিক সূত্র থেকে বলা হচ্ছে। এরপর কালবেলা ভারতের নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনের সূত্রে এটাও বলছে যে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে ভারতের অভ্যন্তরের তথ্য সংগ্রহ করে স্ত্রীর মাধ্যমে এই গুপ্তচর জুবায়েদ জিম তুরস্কে তথ্য পাচার করছেন। তার স্ত্রী গত 1 বছরে একাধিকবার তুরস্কে গেছেন এবং MIT সংশ্লিষ্ট মানে তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তাদের সংশ্লিষ্টদের কাছে সংবেদনশীল তথ্য সব পাচার করেছেন। জিম নিজেকে মেজর বা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। বাস্তবে তিনি ক্যাডেট থাকা অবস্থাতেই নৌবাহিনী থেকে বহিষ্কৃত হন, এবং ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে থাকা জুবায়েদ জিম বৈধ ভিসায় ভারতে প্রবেশ করলেও গত বছর 6ই জানুয়ারি তার ভিসার মেয়াদ শেষ হয়। কালবেলা শেষ করেছে তার প্রতিবেদনটি এমন একটি উদ্বেগ প্রকাশ করে যে বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে অবস্থান করে
তুরস্ক ও পাকিস্তানে তথ্য পাচার করছে, এতে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে কিনা, তারা এই প্রশ্নটি করেছিল বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষক এবং সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদকে, এবং তিনি তখন বলেছেন দেশের কোনো নাগরিক অন্য দেশে গিয়ে ষড়যন্ত্রে অংশ নিলে এবং তা প্রমাণ হলে অবশ্যই দেশের সুনাম ক্ষুণ্ণ হবে, তবে খতিয়ে দেখতে হবে আসলে এসব কতটা সত্য। কালবেলার এই তথ্য সত্যি তাদের সূত্রগুলো কারা, এসব বিষয়ে যেমন কৌতূহল জাগায়। মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় কি প্রয়োজনীয়তা বোধ করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে গুপ্তচর বৃত্তির মাধ্যমে খবর তুরস্ক এবং পাকিস্তানে পৌঁছে যাচ্ছে? বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সঙ্গে বা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সরকারগুলোর সঙ্গে, ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারের সঙ্গে পাকিস্তানের যে ধরনের ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, পাকিস্তানের সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কদিন আগে একটা এমওইউ পর্যন্ত স্বাক্ষরিত হয়ে গেল, তখন মানে আইএসআই এর কাছে শেখ হাসিনার বিষয়ে তথ্য যাচ্ছে, এ নিয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা কিংবা বিএনপি এমপির পত্রিকা কেন উদ্বিগ্ন? এটা সত্যিকার অর্থেই ভীষণ ভীষণ ভাবে কৌতূহল জাগিয়ে তোলে।